মানুষের জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো তার শৈশব, আর সবচেয়ে ভরসার জায়গা হলো তার পরিবার। কিন্তু সময়ের নিষ্ঠুর নিয়মে সেই আপন মানুষগুলোই যখন আইনি লড়াইয়ের কাঠগড়ায় একে অপরের মুখোমুখি দাঁড়ায়, তখন রক্ত আর স্মৃতির সম্পর্কগুলো এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়। আজকের গল্পটি অপর্ণা এবং সৌরভ নামের দুই ভাই বোনের, যাদের একসময়ের নিটল ভালোবাসা আর লুকোচুরি খেলার আনন্দ ধামাচাপা পড়ে গিয়েছিল পৈতৃক সম্পত্তির অধিকার আর সামাজিক ইগোর নিচে। বাবা মায়ের মৃত্যুর পর আদরের বোন অপু যখন তার বাপের বাড়িতে নিজের অস্তিত্বের অধিকার খুঁজতে চায়, তখন কেন তার প্রিয় দাভাই তার বিরুদ্ধে মামলা লড়তে বাধ্য হয়? একজন নারী কি বিয়ের পর সত্যিই তার বাপের বাড়ির অধিকার হারিয়ে ফেলে, নাকি সম্পর্কের এই লড়াইয়ের পিছনে লুকিয়ে আছে অন্য কোনো অভিমানী সত্য? আইনি মারপ্যাচ, পারিবারিক টানাপোড়েন আর ভাই বোনের চিরন্তন সম্পর্ক নিয়ে এক অসামান্য দলিল নিয়ে নির্মিত আজকের মুভি স্বার্থপর। চলুন দেখে নেওয়া যাক শেষ পর্যন্ত জয় কার হলো, আইনের নাকি হৃদয়ের সম্পর্কের। গল্পের শুরুতেই আমরা ফিরে যাই এক মিষ্টি শৈশবে, যেখানে একটি ছোট্ট মেয়ে দাভাই দাভাই বলে সারা বাড়ি মাতিয়ে তার দাদাকে খুঁজে বেড়াচ্ছিল। হঠাৎ তার দাদা পেছন থেকে এসে ধাপ্পা বলে চিৎকার করে ওঠে। দুই ভাই বোনের লুকোচুরি খেলার এই দৃশ্যটি তাদের গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ। এই ছোট্ট মেয়েটির নাম অপর্ণা এবং তার দাদার নাম সৌরভ। তাদের বাবা মায়ের ছোট্ট সংসারে ভাই বোনের এই অকৃত্রিম টান ছিল দেখার মতো। এরপর দৃশ্যপট বর্তমান সময়ে এসে দাঁড়ায়, যেখানে অপর্ণা এবং সৌরভ এখন প্রাপ্তবয়স্ক। সৌরভের জন্মদিনে অপর্ণা তার জন্য বিশেষ আয়োজন করে। অপর্ণার স্বামী দেবশী একজন সরকারি চাকরিজীবী, যার স্বভাব কিছুটা কঠোর ও গম্ভীর। এদিকে সৌরভেরও বিয়ে হয়েছে, তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অপর্ণারও একটি ফুটফুটে মেয়ে আছে, যার নাম টুকুন। পুরো পরিবারে অপর্ণাকে সবাই আদর করে অপু বলে ডাকে। সৌরভের সাথে অপুর খুনসুটি এখনো আগের মতোই সজীব। সৌরভ যখন তাকে পাকা বুড়ি বলে খ্যাপায়, অপু তখন রাগে ফেটে পড়ে, যা তাদের অটুট ভ্রাতৃত্বের পরিচয় দেয়। তাদের মা বাবা অনেক আগেই মারা গেছেন, তাই এখন তাদের শেষ স্মৃতি বলতে রয়েছে গঙ্গানগরের এই পৈতৃক বাড়িটি। বাপের বাড়ি থেকে ফেরার সময় অপুর মনটা বিষণ্ণতায় ভরে যায়, কারণ প্রতিবারই সে তার ছোটবেলার ভিটেমাটি আর দাদাকে ছেড়ে যাওয়ার সময় এক তীব্র শূন্যতা অনুভব করে। নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে অপু একদিন সাহস করে স্বামী দেবশীর কাছে 5,000 টাকা চায় অনলাইন বিজনেস শুরু করার জন্য। কিন্তু দেবশী টাকা দিতে সরাসরি অস্বীকার করে। সে আসলে চায় না অপু ঘরের বাইরে কোনো কাজ বা ব্যবসা করুক। দেবশী উল্টো অপুকে আগের খরচের হিসাব নিয়ে জেরা করে এবং তার ইচ্ছার গুরুত্ব না দিয়েই অফিসে চলে যায়। এরই মাঝে অপুর মেয়ে টুকুনকে স্কুল থেকে নিয়ে ফেরার সময় তার ননদ দিব্যার ফোন আসে। দিব্যা কান্নাকাটি করে জানায় যে অপুর জামাইবাবু হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি এবং তাদের জরুরি টাকার প্রয়োজন। অসহায় ননদের পাশে দাঁড়াতে অপু স্থির থাকতে পারে না। সে দেবশীকে ফোন করে তাদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি চায়, কিন্তু কিসের জন্য টাকা লাগবে তা বিস্তারিত বলার আগেই দেবশী অফিসের ব্যস্ততার অজুহাতে ফোন কেটে দেয়। নিরুপায় হয়ে অপু ব্যাংক থেকে 50,000 টাকা তুলে নেয় এবং তা ননদের চিকিৎসায় ব্যয় করে। যখন দেবশী টাকা তোলার মেসেজ পায়, তখন সে প্রচন্ড রাগান্বিত হয়ে বাড়িতে ফেরে এবং সবার সামনে অপুকে অপমান করতে শুরু করে। সে মনে করে অপু ব্যবসার নাম করে এই বিপুল টাকা নষ্ট করেছে। দেবশী অপুকে কড়া ভাষায় বলতে থাকে যে সে হাড় ভাঙা খাটুনি দিয়ে রোজগার করে আর অপু তা অপচয় করছে। অপু তাকে আসল ঘটনা বলার সুযোগ চাইলেও দেবশী রাগের মাথায় তাকে কোনো কথা বলতে দেয় না। অপুর মনে হতে থাকে এই পরিবারে তার সম্মান বা অধিকার বলতে আর কিছুই অবশিষ্ট নেই। ঠিক এই কঠিন সময়ে সৌরভ অপুর বাড়িতে আসে। সে বোনের মুখ দেখে বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে, কিন্তু অপু দাদাকে দুশ্চিন্তায় ফেলতে চায় না বলে সব কথা গোপন করে যায়। পুজোর সময় বিজয়া দশমীতে বাবা মায়ের ছবির দিকে তাকিয়ে অপু স্মৃতিকাতর হয়ে পড়ে এবং নিজের বাপের বাড়ি গঙ্গানগরে যায়। সৌরভ বোনকে কাছে পেয়ে খুব খুশি হয় এবং তাকে সেই ঘরে নিয়ে যায় যেখানে অপু ছোটবেলা কাটিয়েছিল। অপু সেখানে গিয়ে দেখে সৌরভ সেই ঘরের পুরনো আসবাবপত্র বের করে নতুন করে সাজাচ্ছে, কারণ ঘরটি সে অন্য কাউকে ভাড়া দেবে।
নিজের স্মৃতিমাখা ঘরটি এভাবে অন্যকে দিয়ে দেওয়ার ঘটনায় অপুর মনে খুব কষ্ট লাগলেও সে দাদাকে কিছুই বলে না। অপু তার বৌদির কাছে আক্ষেপ করে বলে যে বাবা মা তাকে অনেক ভালোবাসা দিলেও বিয়ের পর নিজের বলতে তার আর কিছুই নেই, এমনকি নিজের পায়ে দাঁড়াতেও সে পারেনি। বৌদি তাকে সান্ত্বনা দিয়ে বলে যে এই বাড়িটি অপুরও এবং সে যখন খুশি এখানে আসতে পারে। এরপর একদিন সৌরভ একটা কাগজে অপুকে সই করতে বলে। দাদাকে অন্ধের মতো বিশ্বাস করে অপু কাগজটি না পড়েই সই করে দেয়। কিন্তু কয়েকদিন পর অপুর কাছে কোর্ট থেকে একটি নোটিশ আসে, যা দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। নোটিশে লেখা ছিল যে পৈতৃক সম্পত্তির ওপর অপুর আর কোনো আইনি অধিকার নেই এবং সে তার সমস্ত হক হারিয়েছে। বাপের বাড়ির সেই শেষ অধিকারটুকু হারিয়ে অপু দিশেহারা হয়ে পড়ে এবং দাদার প্রতি গভীর এক অভিমান সৃষ্টি হয়। ঠিক সেই মুহূর্তে সৌরভ সশরীরে অপুর বাড়িতে উপস্থিত হয় এবং জানায় যে পরদিন তাকে কোর্টে যেতে হবে। সৌরভ তখন দেবশীর সামনে দাঁড়িয়ে সবকিছু বিস্তারিতভাবে খুলে বলে এবং জীবনের এক বড় সত্য সামনে আনে। দেবশী শেষ পর্যন্ত সৌরভের কথাগুলো শুনে নিজের ভুল বুঝতে পারে এবং সবকিছু মেনে নিতে বাধ্য হয়। সৌরভ যখন সরাসরি অপুকে প্রস্তাব দেয় যে অপু যদি কোর্টে গিয়ে লিখিতভাবে জানায় ওই বাড়ির উপর তার আর কোনো দাবি নেই, তবেই সৌরভ বাড়িটি নিজের নামে রেজিস্ট্রি করতে পারবে। সৌরভের এই প্রস্তাবে অপুর স্বামী দেবশীও সায় দেয়। দেবশী আসলে চাইছিল না তুচ্ছ সম্পত্তির ভাগাভাগি নিয়ে ভাই বোনের এই মধুর সম্পর্কে কোনো তিক্ততা তৈরি হোক, কিন্তু অপু কিছুতেই কোর্টে গিয়ে নিজের অধিকার ত্যাগের ঘোষণা দিতে রাজি হয় না। সৌরভ তখন বেশ বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে, তো সমস্যাটা ঠিক কোথায় বলতো? অপু তখন অত্যন্ত আবেগপ্রবণ হয়ে উত্তর দেয়, সে বিয়ের পর ঘোষালো হয়েছে ঠিকই, কিন্তু তার বাবা মায়ের পরিচয় তো আর গঙ্গানগরের বাড়িতে ফেলে আসেনি। ওই বাড়ির প্রতিটি ইটে, প্রতিটি স্মৃতিতে সৌরভের ঠিক যতটা অধিকার আছে অপুরও ঠিক ততটাই অধিকার আছে। সৌরভ দম্ভের সাথে অধিকার শব্দটির ব্যাখ্যা চাইলে অপু স্পষ্টভাবে জানিয়ে দেয় যে বাপের বাড়ির অধিকার হারিয়ে ফেলে পৃথিবীতে তার নিজের বলতে আর কোনো জায়গায় অবশিষ্ট থাকবে না। অপুর স্বামী তখন বোঝানোর চেষ্টা করে যে এই বাড়ির সবকিছুই তো তার, তবে কেন সে বাপের বাড়ির ভাগ চাইছে। তখন অপু দুটি ছোট কৌটো দেখিয়ে তাদের জীবনের রূঢ় বাস্তবতা বুঝিয়ে দেয়। সে বলে, একটা তোমার সেভিংস আর অন্যটা আমার বাবা মায়ের স্মৃতি। তোমার থেকে কিছু নিতে গেলে তুমি রেগে যাও, আবার আমার বাবা মায়ের বাড়ি থেকেও দাদা আমাকে সরে যেতে বলছে, তাহলে আমার নিজের বলতে আসলে কি রইল। সে আরো যোগ করে যে যেদিন সে দেবশীর অনুমতি ছাড়াই জয়েন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছিল সেদিনই সে বুঝেছিল যে অন্যের দয়ায় নিজের অধিকার প্রতিষ্ঠা করা যায় না। অপু তখন দেবশীকে সত্যটা জানায় যে সে টাকাগুলো নিয়েছিল দেবশীর অসুস্থ বোনের চিকিৎসা করার জন্য, যাকে দেবশী তার অবাধ্য হয়ে বিয়ে করার কারণে ত্যায্য করেছিল। দেবশী তার বোনের প্রতি ঘৃণা প্রকাশ করলেও অপু একজন মা এবং নারী হিসেবে মানবিকতার খাতিরে সেই সাহায্য করেছিল। সৌরভ এসব শুনে কোনো কথা না বলে খাবার না খেয়েই উঠে চলে যায় এবং জানিয়ে দেয় যে কোর্টে যাওয়ার ব্যাপারে অপু যেন দ্রুত সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর সৌরভ তার ফেলে যাওয়া ফোন নিতে এসে অপুকে চরম হুমকি দেয়। সে বলে, আমার বাড়িটা রেজিস্ট্রি করা খুব জরুরি, তুই যেহেতু কোর্টে গিয়ে অধিকার ছাড়তে চাইছিস না, তাই তোর বিরুদ্ধে মামলা করা ছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। নিজের প্রিয় দাদার মুখে মামলার কথা শুনে অপু স্তম্ভিত হয়ে যায়। পরের দিন প্রতিবেশী পৌলমী অপুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও অপুর মনের মেঘ কাটে না। এরই মধ্যে অপুর ফোনে একটি মেসেজ আসে, যা দেখে সে অবাক হয়ে যায়। সৌরভ তাদের জয়েন্ট অ্যাকাউন্টে 10 লাখ টাকা পাঠিয়েছে। সৌরভ ফোন করে বলে যে এই টাকার বিনিময়ে অপু যেন কোর্টে আসতে আর আপত্তি না করে, কিন্তু অপু এই টাকাকে তার অধিকারের অপমান মনে করে এবং দেবশীকে বলে টাকাটা তৎক্ষণাৎ ফেরত দিয়ে দিতে। এদিকে অপুর বাড়িতে তার ননদ দিব্যা আসে এবং সে কঠিন সময়ে নেওয়া ধারের টাকা ফেরত দেয়। দিব্যাও পরোক্ষভাবে তাকে বোঝাতে চায় যে পৈতৃক বাড়ির ভাগের জন্য ঝগড়া করা উচিত নয়, কিন্তু অপু তার অবস্থানে অনড় থেকে বলে, একজন নারী হিসেবে নিজের জন্য একটু মাথা গোজার ঠাঁই চাওয়া কি অপরাধ? ওদিকে সৌরভ বাড়ির রেজিস্ট্রি করার জন্য উকিল সরকেলকে ডাকলে উকিল মশাই টিপ্পনি কেটে বলেন যে বর্তমান বাজারে 10 লাখ টাকায় কোনো বোনের মন ভেজে না। সৌরভ তখন জানতে পারে অপু টাকাটা ফেরত পাঠিয়েছে। তখন সে আরো দুশ্চিন্তা পড়ে যায় এবং তার স্ত্রীকে জিজ্ঞাসা করে অপু কি ভাবছে তারা তাকে ঠকাচ্ছে।
গল্পের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ভাইফোঁটার দিন এগিয়ে আসে। সমস্ত তিক্ততা আর আইনি লড়াইয়ের মেঘ একপাশে সরিয়ে দিয়ে অপু তার দাদাকে ভাইফোঁটা দিতে গঙ্গানগরের বাড়িতে হাজির হয়। শত বাধা আর অভিমান সত্ত্বেও ভাই বোনের সেই চিরন্তন স্নেহের টানে অপু সৌরভের কপালে ফোঁটা দিয়ে তার মঙ্গল কামনা করে। ভাইফোঁটার পূর্ণ লগ্নেও অপুর মনে বারবার তার শৈশবে সেই মধুর স্মৃতিগুলো ভেসে উঠছিল, যখন সে পরম আস্থার সাথে তার দাদার কপালে ফোঁটা দিত। কিন্তু বর্তমানের রূঢ় বাস্তবতা সেই স্মৃতিকে ম্লান করে দেয়, যখন সৌরভ ভাইফোঁটার উপহার হিসেবে অপুর হাতে একটি আইনি নোটিশ তুলে দিয়ে অত্যন্ত কঠিন স্বরে বলে, তাহলে আমাদের কোর্টেই দেখা হচ্ছে। নোটিশটি পড়ে অপু স্তম্ভিত হয়ে যায়। সে কখনো কল্পনাও করতে পারেনি যে তার নিজের দাদা তার বিরুদ্ধে মামলা লড়বে। নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে অপু তার একটি গয়না বিক্রি করে একজন নামী উকিলের খোঁজ করে। অভিজ্ঞ উকিল গোবিন্দবাবু অপুর সব কথা শুনে তাকে তিরস্কার করে বলেন যে না বুঝে কোনো কাগজে সই করাটা তার চরম বোকামি হয়েছে। তিনি অপুকে পরামর্শ দেন যে কোর্টে জয় পেতে হলে তাকে বলতে হবে যে সৌরভ তাকে জোর করে সই করিয়েছে। কিন্তু নীতিবান অপু মিথ্যা বলতে রাজি না হওয়ায় গোবিন্দবাবু তাকে ফিরিয়ে দেন। বিপর্যস্ত অপু বাড়িতে ফিরলে দেবশ্রী তাকে আবারও চাপ দেয় সম্পত্তি ত্যাগ করার জন্য। অপু অভিমানে দগ্ধ হয়ে ভাবে তার দাদা কি সত্যিই তার অধিকারের কথা একবারও ভাবেন না। এরপর অপু অন্য এক উকিলের কাছে গেলে সেখানে সৌরভের উকিল সরকেল বাবুর সাথে দেখা হয়। সরকেল বাবু তাকে প্রলোভন দেখিয়ে বলেন, আপনার দাদা কি আপনাকে জোর করছেন? কোর্টে তো সেটাই বলতে হবে। অপু স্পষ্ট জানায় যে সে মিথ্যা বলবে না, সে শুধু তার ন্যায্য প্রাপ্যটুকু চায়। সরকেল বাবু টাকার অঙ্ক 15 লক্ষ পর্যন্ত বাড়িয়ে কেসটি মিটিয়ে নিতে বললেও অপু কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে আসে। বৃষ্টির মধ্যে একলা অপুর মাথার ওপর পরম আশ্রয়ের মতো ছাতা ধরেন সেই গোবিন্দবাবু। তিনি অপুকে তার চেম্বারে ডেকে সই করা কাগজটি পরীক্ষা করে দেখেন এবং জানান যে এটি ভাগ্যবশত কোনো রেজিস্ট্রি কাগজ ছিল না, বরং একটি আনাপত্তি পত্র ছিল। তিনি অপুকে সতর্ক করে বলেন যে মামলা লড়তে গেলে মানসিক জোর লাগে। অপু নিজেকে শক্ত করে উত্তর দেয় যে সে নিজের অধিকারের জন্য এই লড়াই লড়বে। আদালতের লড়াই শুরু হলে বিচারপতি মন্তব্য করেন যে বাবা মায়ের সম্পত্তিতে ছেলে ও মেয়ের সমান অধিকার থাকাটাই স্বাভাবিক। তবে সরকেল বাবু একটি উইল পেশ করে দাবি করেন যে অপুর বাবা মা সমস্ত সম্পত্তি সৌরভকে দিয়ে গেছেন এবং সৌরভ তার বোনকে 10 লক্ষ টাকা দিয়ে সেটেলমেন্ট করতে চেয়েছিল। বিচারক তখন দুপক্ষকে আপোষের কথা বলেন। তখন গোবিন্দবাবু তৃপ্ত কণ্ঠে জানান যে তার মক্কেল তার শৈশবের অমূল্য স্মৃতি বিক্রি করতে চায় না। এর ফলে আদালত নির্দেশ দেয় যে মামলা চলাকালীন বাড়িটি কোর্টের হেফাজতে থাকবে। এজলাসের বাইরে অপু যখন তার বৌদির জলের বোতল ভরতে যায়, তখন বৌদি তাকে তীব্র কটাক্ষ করে বলেন, তোর শ্বশুরবাড়ি তো অক্ষত রইল, কিন্তু আমাদের মাথার উপর থেকে ছাদটা কেড়ে নিলি। এই কথায় অপু মর্মাহত হয়। পরবর্তী শুনানিতে সরকেল বাবু নতুন চাল চালেন। তিনি সৌরভের গত 5 বছরের আয় ব্যয়ের হিসাব এবং অপুর পড়াশোনা ও বিয়ের সমস্ত খরচের একটি ফাইল বিচারকের সামনে পেশ করেন। তিনি দাবি করেন যে সৌরভ তার সর্বস্ব দিয়ে বোনের দায়িত্ব পালন করেছে এবং এখন বোন সম্পত্তির ভাগ চাওয়ার মানে দাদার প্রতি অন্যায় করা। সরকেল বাবুর যুক্তিতে যখন পাল্লা ভারী হতে থাকে, তখন গোবিন্দবাবু পরিস্থিতি সামাল দিতে অপর্ণা ঘোষালকে কাঠগোড়ায় ডাকেন। তিনি চান অপুর মুখ থেকেই সত্যটা বেরিয়ে আসুক যে সম্পত্তির এই দাবি কোনো লোভ থেকে নয়, বরং নিজের আত্মসম্মান আর পৈতৃক ভিটের সাথে নারীত্বের অধিকার জড়িয়ে থাকার লড়াই। অপু যখন কাঠগোড়ায় দাঁড়ালো, গোবিন্দবাবু তাকে প্রশ্ন করলেন যে কেন তার MA পড়াশোনা শেষ হওয়ার আগে তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। অপু অত্যন্ত সরলভাবে জানায় যে তার শাশুড়ির শরীর খারাপ থাকায় এবং পারিবারিক চাপে তাকে পড়া ছেড়ে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল। গোবিন্দবাবু তখন প্রমাণ করেন যে বিয়ের কার্ড থেকে শুরু করে কোনো সিদ্ধান্তেই অপুর মতামত ছিল না। তিনি যুক্তি দেন যে ভাইয়ের ভালোবাসা বা সামাজিক দায়িত্বের দোহাই দিয়ে বোনের উত্তরাধিকারের অধিকার কেড়ে নেওয়া যায় না। সরকেল বাবু পাল্টা দাবি করেন যে বড় ছেলে হিসেবে সৌরভী যেহেতু বাবা মায়ের দেখাশোনা ও চিকিৎসার সব ভার বহন করেছে, তাই সম্পত্তির উপর তারই নিরঙ্কুশ অধিকার। গোবিন্দবাবু তখন সৌরভকে কাঠগোড়ায় ডেকে কৌশলে তাকে রাগিয়ে দেন। সৌরভের প্রচন্ড ক্রোধ দেখে বিচারক বুঝতে পারেন যে সে কতটা রকচটা। গোবিন্দবাবু আরও প্রমাণ করেন যে সৌরভের পেশ করা ওই উইলের সাক্ষীরা কেউ জীবিত নেই এবং সেটি রেজিস্ট্রি করাও নয়, তাই আইনিভাবে ওই উইলের কোনো মূল্য নেই। আদালতের বাইরে এসে অপু তার দাদাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং লক্ষ্য করে সৌরভের জুতোটা ছিঁড়ে গেছে। সে গোবিন্দবাবুকে অভিযোগ করে যে দাদাকে কোর্টে অপমান করা ঠিক হয়নি।
যদিও গোবিন্দবাবু তাকে রূঢ় বাস্তব মনে করিয়ে দেন। এরই মধ্যে উত্তেজনায় অপুর বৌদি জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও সৌরভ অপুকে অবজ্ঞার সুরে বিদায় করে দেয়। পরের দিন শুনানিতে সরকেলবাবু অপুকে কোণঠাসা করে ফেলেন। তিনি মনে করিয়ে দেন যে বাবার চিকিৎসার 22 দিন হসপিটালের খরচ সৌরভই দিয়েছিল এবং অপু তখন শাশুড়ির সেবা করার অজুহাতে বাপের বাড়িতে বাবার সেবা করতে আসেনি। সরকেলবাবু বিদ্রুপ করে বলেন যে দায়িত্বের সময় অপু ছিল শ্বশুরবাড়ির মানুষ, আর ভাগের সময় সে এসেছে বাপের বাড়ির মেয়ে হিসেবে। অপুর নিরুত্তর থাকা জজ সাহেবের মনে নেতিবাচক প্রভাব ফেলে। মানসিকভাবে ভেঙে পড়া অপু যখন তার অসুস্থ বৌদির জন্য চিকেন স্টু নিয়ে হাসপাতালে যায়, সৌরভ তাকে কড়া কথা শুনিয়ে ফিরিয়ে দেয়। বাড়িতে ফিরে অপু দেখে তার নিজের মেয়ে টুকুনের প্রচণ্ড জ্বর। সব দিক থেকে আসা বিপদে দিশেহারা হয়ে অপু তার স্বামী দেবশীর কাছে কান্নায় ভেঙে পড়ে। দেবশী তাকে অভয় দিয়ে বলে যে সে সব সময় অপুর পাশে আছে। স্বামীর সমর্থন পেয়ে অপু আবারও দাদাদের বাড়িতে ছুটে যায় এবং অসুস্থ বৌদিকে ব্যক্তিগতভাবে সেবা করে। সৌরভ অপুকে বাড়িতে দেখেও কোনো কথা বলে না। এক গভীর নীরবতা তাদের মাঝে বিরাজ করে। পরবর্তী শুনানিতে অপুর বাবার বন্ধু দিগন্তবাবুকে কাঠগড়ায় ডাকা হয়। তিনি সাক্ষ্য দেন যে সৌরভের বাবা তাকে জানিয়েছিলেন যে মেয়ের বিয়ে হয়ে গেছে বলে তিনি বাড়িটি ছেলেকে দিতে চান। সরকেলবাবু আবেগঘন কণ্ঠে দাবি করেন যে বোনের বিয়ে আর বাবার কিডনির চিকিৎসার খরচ জোগাতে গিয়ে সৌরভের নিজের পকেট আজ শূন্য। তিনি বোঝাতে চান যে সৌরভ শুধু একটি বাড়ি নয়, তার হাড় ভাঙা খাটুনির মূল্য চাইছে। কোর্টে উপস্থিত সবাই যখন সৌরভের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ছে, ঠিক তখনই এই সম্পত্তির লড়াই এক নতুন দিকে মোড় নেওয়ার অপেক্ষায় থাকে। সরকেল বাবু যখন আবেগঘন কণ্ঠে দাবি করেন যে একজন বাবা তার শেষ ইচ্ছে হিসেবে বাড়িটি ছেলেকে দিয়ে যেতে চেয়েছিলেন এবং সেই অনুযায়ী আদালতের কাছে আর্জি জানান, তখন গোবিন্দবাবু এক ঐতিহাসিক ও যুগান্তকারী যুক্তিতে মামলার মোড় ঘুরিয়ে দেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বিচারককে স্মরণ করিয়ে দেন যে প্রায় 200 বছর আগে রাজা রামমোহন রায় নারীদের সম্পত্তির অধিকার নিয়ে সোচ্চার হয়েছিলেন। তিনি বলেন, আজও আমাদের সমাজের 97% নারী লোকলজ্জা আর সামাজিক গঞ্জনার ভয়ে পৈতৃক সম্পত্তির ভাগ চাইতে আসেন না। নারীদের জীবন যেন পরনির্ভরশীলতার এক বৃত্ত। প্রথমে বাবা মায়ের অনুমতি আর বিয়ের পর স্বামীর মর্জিতে তাদের চলতে হয়। যে মহিলারা দিনরাত পরিশ্রম করে সংসার গড়ে তোলেন, আমরাই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করি। বঞ্চিত কোটি কোটি নারীর প্রতিনিধি হিসেবে অপর দিকে তাকিয়ে গোবিন্দবাবু আদালতের কাছে ন্যায় বিচারের প্রার্থনা করেন। সব সাক্ষ্য প্রমাণ বিচার করে মাননীয় বিচারক রায় ঘোষণা করেন, গঙ্গানগরের বাড়িটি 2 ভাই বোন অপর্ণা ঘোষাল এবং সৌরভ বসুর মধ্যে সমান 2 ভাগে ভাগ হবে। অপু তার আইনি লড়াইয়ে জয়ী হয়। মামলায় হেরে গিয়ে সৌরভ কোনো কথা না বলে স্তব্ধ হয়ে আদালতের কক্ষ হতে বেরিয়ে আসে। অপু এক দৃষ্টিতে তার প্রিয় দাদার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তার চোখে জয়ের আনন্দ নয়, বরং এক বিষাদময় শূন্যতা দেখা যায়। কয়েকদিন পর অপু যখন গঙ্গানগরের বাপের বাড়িতে আসে, সে দেখে সৌরভ তার ঘরের সব জিনিসপত্র উপরতলা থেকে নিচে নামিয়ে আনছে। সৌরভ চরম বিরক্তি আর অভিমানের সুরে অপুকে বলে সে যেন উপরের তলাটা নিয়ে নেয়। এখন সেই বাড়ির মালিক। অপু ব্যথিত হয়ে বলে যে সে বাড়ি ভাগ করতে আসেনি। সৌরভ তখন চেঁচিয়ে ওঠে এবং বলে যে তাকে দয়া দেখানোর প্রয়োজন নেই, সে আইনি লড়াইয়ে হেরে গেছে, এটাই চরম সত্য। অপু তখন দাদাকে শান্ত করে জীবনের এক বড় শিক্ষা দেয়। সে প্রশ্ন করে, কাল যদি তোর ছেলেও বলে এই বাড়িতে তোর মেয়ের কোনো অধিকার নেই, সেটা কি তোর ভালো লাগবে? সৌরভ উত্তর দেয় যে সে কখনো বলেনি বাড়িটা তার একার, কিন্তু অপু তাকে মনে করিয়ে দেয় যে সৌরভ কখনো বাড়িটি যে তাদের দুজনের, সেই সত্যটাও স্বীকার করেনি। অপু তার দাদাকে বোঝায় যে পুরনো সব তিক্ততা আর বিবাদ ভুলে এই বাড়িটিকে যেন সে নিজের মতো করে সাজিয়ে নেয়। সে দাদাকে বাড়িটি ভাড়া দিতে নিষেধ করে এবং বলে যে তারা আর কখনো ঝগড়া করবে না। এরপর অপু একটি প্যাকেট বের করে সৌরভকে বলে, সারাদিন কত হাঁটাহাঁটি করিস, অথচ ছেঁড়া জুতো পরে থাকিস। দেখ, তোর পছন্দের একজোড়া জুতো এনেছি, পরে দেখ একবার। নিজের জুতো ছিঁড়ে যাওয়ার খবর বোন রেখেছে। এই কথা অনুভব করতেই সৌরভের দীর্ঘদিনের কঠিন মনের বরফ গলতে শুরু করে। সে কান্নায় ভেঙে পড়ে এবং বোনকে জড়িয়ে ধরে।
অপুর চোখ থেকেও তখন আনন্দ আর আবেগের জল গড়িয়ে পড়ে। ভাই বোনের মাঝে থাকা সম্পত্তি আর ইগোর যে পাহাড় সম দেওয়াল তৈরি হয়েছিল তা এক নিমিষেই ধসে পড়ে। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় পৈতৃক বাড়িটি আর আইনিভাবে ভাগ করা হয়নি। দুই ভাই বোন মিলে তাদের বাবা মায়ের সেই প্রিয় ভিটেটাকে পরম মমতায় নতুন করে সাজিয়ে তুলেছে। সেখানে এখন আর কোনো অধিকারের লড়াই নেই, আছে শুধু আজ জন্মের ভালোবাসা আর নির্ভরতা। এভাবে সুন্দর এক মিলনান্তক পরিণতির মাধ্যমে মুভিটি সমাপ্ত হয়। আমাদের আজকের এই মুভি এক্সপ্লানেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারিবারিক বন্ধন আর অধিকারের এই লড়াইয়ের গল্পটি যদি হৃদয়ে ছুঁয়ে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।